পশ্চিমবঙ্গের চাঁদপুরের মানুষ রাত 12টার পর একটা নির্দিষ্ট রাস্তা পুরোপুরি এড়িয়ে চলে। হ্যাঁ, মানে ওদিকটায় কেউ যাই না বলতে গেলে। একদম। সেখানে কোনো সাইনবোর্ড নেই, কোনো পুলিশের ব্যারিকেড নেই, কিন্তু ওই অদৃশ্য সীমানা কেউ পার হয় না। আর এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা আমাদের বাধ্য করবে ভাবতে, মানে ভৌতিক গল্পগুলো কি শুধুই মনের ভুল বা সস্তা বিনোদন? নাকি সমাজকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে প্রাচীন আর নিখুঁত হাতিয়ার। এক্স্যাক্টলি। আর আমাদের আজকের এই বিশ্লেষণের প্রধান উৎস হল চাঁদপুরের বাঁশবাগানে সেই হাড়হিম করা গল্পটা। আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব এই ধরনের গল্পগুলো আজও মানুষের মনস্তত্ত্বে এত গভীরে কিভাবে আটকে আছে। আর সবচেয়ে কৌতূহলের জায়গা হলো এই হাতিয়ারগুলো যুগের পর যুগ ধরে কিভাবে নিজেদের টিকিয়ে রাখে। মানে মানুষের অবচেতন মনকে কাজে লাগিয়ে একটা সাধারণ জায়গাকে কিভাবে চরম আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়, সেটাই আসল রহস্য। হ্যাঁ, আর ঠিক সেই রহস্যের জটকাটাতেই আজ আমরা এই ঘটনাটা নিয়ে আলোচনা করব। ঘটনাটার কেন্দ্রে আছে 17 বছরের এক তরুণ, যার নাম রাহুল। আচ্ছা। আর আছে একটা পুরনো শ্মশান এবং তার ঠিক পাশের বিশাল অন্ধকার একটা বাঁশবাগান। তো যদি আমরা চাঁদপুরের ভৌগোলিক অবস্থানের দিকে তাকাই, ব্যাপারটা বেশ চমকপ্রদ। গ্রামের ঠিক এক প্রান্তেই শ্মশান আর বাঁশবাগান। দিনের আলোতে সেখানে কিছুই মনে হয় না। ঠিক বলেছেন, দিনের বেলা শান্ত, কিন্তু সূর্য ডোবার পর গ্রামের বয়স্করা ওদিকে যাওয়ার উপর এক অলিখিত নিষেধাজ্ঞা জারি করে দেন। তাদের কথায় রাতে ওখানে নাকি ওরা থাকে। এই যে নির্দিষ্ট করে কোনো নাম না বলে শুধু ওরা বলা হচ্ছে, এটা কিন্তু লোকসংস্কৃতির খুব পরিচিত একটা কৌশল। মানে ভয়কে একটা রূপ না দেওয়া। একদম তাই। ভয়কে যখন কোনো আকার বা নির্দিষ্ট নাম দেওয়া হয় না, তখন সেটা মানুষের মনে আরও বেশি আতঙ্ক তৈরি করে। আর ভৌগোলিক অবস্থানের কথা যদি ধরা হয়, শ্মশান বা গোরস্থান হল সাধারণ দৈনন্দিন জীবন এবং মৃত্যুর মাঝখানের একটা লিমিনাল স্পেস বা ট্রানজিশন জোন। আচ্ছা, মানে একটা সন্ধিক্ষণ আর কি। হ্যাঁ, এই ধরনের জায়গাগুলো সাধারণ মানুষের চলাফেরার গণ্ডির বাইরেই থাকে। গ্রামের বয়স্করা যে ওই নির্দিষ্ট এলাকার দিকে যেতে বারণ করেন, তার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক সুরক্ষার কারণ কাজ করে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সুরক্ষার কারণটা যদি একটু তলিয়ে দেখি, শ্মশান হলো এমন জায়গা যেখানে মৃতদেহ সৎকার করা হয়। একটা সময় যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না, তখন এই ধরনের জায়গাগুলো স্বাস্থ্যগত দিক থেকেও বিপজ্জনক বলে ধরা হতো। হ্যাঁ, ইনফেকশন বা ওই জাতীয় বিষয়ের ভয় তো ছিলই। ঠিক। তাই ভয় দেখিয়েও হলেও মানুষকে সেখান থেকে দূরে রাখার এই কৌশলটা একটা অদৃশ্য বেড়া হিসেবে কাজ করেছে যুগ যুগ ধরে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন আধুনিক প্রজন্মের কেউ এই অদৃশ্য বেড়াকে চ্যালেঞ্জ করে বসে। আর এখানেই তো রাহুলের প্রবেশ, তাই না? একদম। সে ভূত প্রেতে একেবারেই অবিশ্বাসী, আর বয়স্কদের এই বারণকে সে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। সবাইকে বলতো, এসব সব মানুষের বানানো গল্প, ভূত বলে কিছু হয় না। মানে সে প্রাচীন বিশ্বাসগুলোকে সরাসরি অস্বীকার করছিল। হ্যাঁ, আমার তো মনে হয় রাহুল হলো ঠিক হরর সিনেমার সেই ক্যারেক্টারগুলোর মতো, মানে ওই যে যারা বিপজ্জনক এলাকা লেখা সাইনবোর্ড দেখেও ঠিক সেখানেই এগিয়ে যায়। ঠিক বলেছেন। রাহুলের এই মানসিকতা আসলে একটা বৃহত্তর সংঘাতের প্রতীক। এখানে প্রাচীন লোকবিশ্বাস আর আধুনিক যুক্তিবাদী চিন্তাধারার একটা সরাসরি সংঘর্ষ হচ্ছে। হুম। মানে গ্রামীণ সমাজে বয়স্কদের বারণ তো শুধু একটা নিয়ম নয়, ওটা একটা সামাজিক শৃঙ্খলার অংশ। হ্যাঁ, একটা বাউন্ডারি। ঠিক। রাহুল যখন সেই শৃঙ্খলায় আঘাত করে, তখন সে শুধু একটা ভূতকে চ্যালেঞ্জ করছে না, সে আসলে পুরো সমাজের চিরাচরিত কাঠামোটাকে চ্যালেঞ্জ করছে। আর এই ধরনের চ্যালেঞ্জের একটা নির্দিষ্ট পরিণতি লোককথাগুলোতে সবসময়ই থাকে। আর সেই পরিণতিটা ঘটার জন্য এমন একটা রাতকে বেছে নেওয়া হলো, যা বাংলার লোকসংস্কৃতিতে এমনিতেই রহস্যে ঘেরা, মানে কালীপুজোর রাত। ওরে বাবা, কালী পুজোর রাত মানেই তো একটা গা ছমছমের ব্যাপার। তাই না? চারদিকে বাজির শব্দ, উৎসবের আমেজ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে সব একদম নিস্তব্ধ হয়ে যায়। আর ঠিক এই পরিবেশেই রাহুলের বন্ধুরা তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কি চ্যালেঞ্জ ছিল সেটা? চ্যালেঞ্জটা ছিল, যদি এত সাহস থাকে তাহলে রাত ঠিক 12টায় শ্মশানের বাঁশবাগানে গিয়ে পুরনো বটগাছের গায়ে একটা লাল কাপড় বেঁধে আসতে হবে। বাপরে,
রাত 12টায় শ্মশানের পাশে। হ্যাঁ, আর রাহুল রাজিও হয়ে যায়। রাত ঠিক 12টায় হাতে একটা টর্চ আর লাল কাপড় নিয়ে সে বেরিয়ে পড়ে। কিন্তু এখানে আমার একটা ব্যাপার খুব খটকা লাগছে। কি রকম? মানে কেন সবসময় এই কালীপুজোর রাত বা অমাবস্যাকেই বেছে নেওয়া হয়? রাত ঠিক 12টা বা হঠাৎ ঝিঝি পোকার ডাক থেমে যাওয়া, তারপর ওই নূপুরের আওয়াজ, এগুলো তো সস্তা হরর সিনেমার মশলা বলেও মনে হতে পারে। বুঝতে পারছি আপনার পয়েন্টটা। তো এর পেছনে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক কারণ আছে, নাকি শুধুই ভয় দেখানোর একটা টুল এটা? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে এগুলো সাধারণ হরর এলিমেন্ট মনে হলেও এর শেকড় কিন্তু মানুষের বিবর্তনের মনস্তত্ত্বের সাথে যুক্ত। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে বাংলার লোক সংস্কৃতিতে অমাবস্যা বা কালীপুজোর রাতকে অন্ধকারের চূড়ান্ত রূপ হিসেবে ধরা হয়। আলো এবং শব্দের উৎসব শেষে যখন হঠাৎ করে অস্বাভাবিক নীরবতা নেমে আসে, তখন মানুষের মস্তিষ্ক সেই শূন্যস্থানটাকে প্রসেস করতে গিয়ে আদিম ভয়গুলোকে জাগিয়ে তোলে। ও আচ্ছা। আর এই যে সেন্সরি ডিটেলগুলোর কথা আপনি বললেন, শব্দহীনতা বা হাওয়া ছাড়া বাঁশগাছ কাঁপা, এগুলো হলো প্রকৃতির স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ বাইরের ঘটনা। তার মানে আমাদের চারপাশে প্রকৃতি যখন হঠাৎ করে লজিক মানতে অস্বীকার করে, তখনই আমরা ভয় পাই। একদম ঠিক। আমাদের মস্তিষ্ক সবসময় চারপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে আর একটা প্যাটার্ন বা লজিক তৈরি করে নিজেকে নিরাপদ রাখার জন্য। হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি চারপাশে কি হচ্ছে। ঠিক, কিন্তু যখন ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে যায় বা হাওয়া না থাকলেও গাছ কাঁপতে শুরু করে, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে চেনা প্যাটার্ন ভেঙে গেছে। এই অজানা পরিবেশটা স্নায়ুতন্ত্রের ওপর চরম চাপ ফেলে। আর তার থেকেই আতঙ্ক বা প্যানিক তৈরি হয়। হ্যাঁ, আর ওই নূপুরের আওয়াজের কথা যদি বলি, এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। নূপুর তো জীবন, শিল্প আর সৌন্দর্যের প্রতীক, তাই না? হ্যাঁ, সাধারণত তো সেটাই। কিন্তু রাতের অন্ধকারে শ্মশানের মতো মৃত্যুপুরীতে যখন সেই নূপুরের শব্দ বেজে ওঠে, তখন সেই পরিচিত সৌন্দর্যের প্রতীকটাই এক চরম আতঙ্কে পরিণত হয়। চেনা জিনিস অচেনা পরিবেশে আবির্ভূত হলে ভয়ের মাত্রা বহুগুণ বেড়ে যায়। ওরে বাবা, এটা একটা মারাত্মক দিক। চেনা জিনিস অচেনা পরিবেশে হাজির হওয়াটা যে কত বড় ভয়ের কারণ হতে পারে, রাহুল সেটা ওই বাঁশবাগানে ঢোকার পরই বুঝতে পেরেছিল। ঠিক কি হয়েছিল তখন? বলছি, সে যখন বাঁশবাগানের কাছাকাছি পৌঁছায়, তখন চারপাশের ওই অদ্ভুত নীরবতা, আর তার মধ্যে দূর থেকে ভেসে আসে একটা শব্দ, ঝুম ঝুম ঝুম, নূপুরের আওয়াজ। কাছে আসে। এবার মনে হয় শব্দটা একেবারে তার ঠিক পেছনে। বাপরে! তারপর? সে ঘুরে তাকায়, কেউ নেই। কাপা গলায় জিজ্ঞেস করে, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসে না। সে দ্রুত হাঁটতে শুরু করে। বটগাছের কাছে পৌঁছে যেই লাল কাপড়টা বাঁধকে যাবে, ঠিক তখনই তার টর্চটা নিভে যায়। এই রে, একেবারে ঘুটঘুটে অন্ধকার। একদম অন্ধকার। সে বারবার টর্চ জ্বালানোর চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। ভাবলেই গা কাটা দিয়ে উঠছে। আর একটা মেলি গলা ফিসফিস করে বলে, আমার পেছনে কেন এসেছ? মানে এটা হলো সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে একজন আধুনিক যুক্তিবাদী মানুষের মানসিক প্রতিরোধের শেষ দেয়ালটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, কারণ এতক্ষণ ভয়টা ছিল অদৃশ্য, ঠিক। শুধু অনুভূতি স্তরে ছিল। হুম। কিন্তু এখন সেটা একটা বাস্তব রূপ নিচ্ছে, আর সেই রূপটা এতটাই ভয়ঙ্কর যে রাহুল পুরোপুরি জমে যায়। সে যখন ধীরে ধীরে পেছনে তাকায় আর টর্চটা আচমকা জ্বলে ওঠে, আলোয় সে যা দেখে তাতে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। কি দেখেছিল সে? একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা উল্টো দিকে ঘোরানো, কিন্তু চোখ দুটো ঠিক রাহুলের দিকে তাকিয়ে। চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। পুরো কালো চোখ! এটা তো রীতিমতো ভয়ঙ্কর। হ্যাঁ, মহিলাটি ধীরে ধীরে বলে, এতদিন পরে কেউ এলে। রাহুল দৌড় দিতে যায়, কিন্তু তার পা নড়ছে না। হঠাৎ সে অনুভব করে কেউ তার পায়ের কাপড় টানছে। মাটির নিচ থেকে কিছু কি? একদম। নিচে তাকিয়ে সে দেখে মাটির নিচ থেকে অনেকগুলো কালো হাত বেরিয়ে এসেছে। হাতগুলো তার পা শক্ত করে ধরে আছে। সে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই মহিলাটা ভয়ঙ্কর হাসি দিয়ে তার দিকে এগিয়ে আসে। হুম। তার মুখের চামড়া ধীরে ধীরে খুলে যেতে থাকে। ভেতরে শুধু কালো ফাঁকা গর্ত। রাহুল আর নিতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়।
এই বর্ণনাটার মধ্যে কিন্তু একটা ভীষণ শক্তিশালী রূপক লুকিয়ে আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। এই যে মাটির নিচ থেকে কালো হাতগুলো বেরিয়ে আসছে, এগুলো যেন মাটির নিচের অন্ধকার জগৎ বা সেই প্রাচীন বিশ্বাসগুলোর প্রতীক, যা রাহুলকে তার আধুনিক জগৎ থেকে টেনে নিচে নামাতে চাইছে। একদম ঠিক ধরেছেন। এই বিশ্লেষণটা খুবই গভীর। মানে যদি আমরা একে বড় পরিসরের সাথে সংযোগ করি, এই কালো হাতগুলো আসলে গ্রামীণ সমাজের অলিখিত নিয়মগুলোর একটা রূপক। সমাজ যেন মাটি ফুঁড়ে উঠে একজন অবাধ্য তরুণকে শাস্তি দিচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। লোককথা বা ফোকলোরগুলো ঠিক এইভাবেই কাজ করে। যারা সমাজের প্রতিষ্ঠিত নিয়ম বা বয়স্কদের বারণ অমান্য করে, সমাজ তাদের মনে এই বার্তাটি দিতে চায়। যে পুরনো বিশ্বাসগুলোর শেকড় তাদের আধুনিক অহংকারকে যে কোনো সময় টিনে ধরতে পারে। ঠিক। আর ওই সাদা শাড়ি, উল্টো পা বা কালো চোখের কনসেপ্টটা মানবীয় বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিকৃতিকে নির্দেশ করে। মানুষের মস্তিষ্ক চেনা মানুষের মুখে অচেনা বা বিকৃত কোনো রূপ দেখলে সবচেয়ে বেশি ভয় পায়। হ্যাঁ, ওই আনক্যানি ভ্যালি এফেক্ট যাকে বলে আর কি। একদম তাই। এই ভয়ঙ্কর সত্তাটি শুধু একজন পেতনি বা অশরীরই নয়, সে হলো সেই প্রাচীন সামাজিক কাঠামোর রক্ষক, যে রাহুলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়ে প্রমাণ করতে চায় লোকসংস্কৃতির প্রাচীন শক্তিগুলোর প্রতি অশ্রদ্ধা দেখালে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। তার মানে এই গল্পটা আসলে ব্যক্তির স্বাধীন ইচ্ছার ওপর সামাজিক শৃঙ্খলার একটা চরম আধিপত্য স্থাপন করছে। হ্যাঁ, সমাজ তার নিজের নিয়ম বজায় রাখতে কোনো ছাড় দেয় না। আর এই আধিপত্য কিভাবে একটা ট্র্যাজেডিকে যুগের পর যুগ টিকে থাকা রসদ যোগায়, সেটাই আমাদের সোর্সগুলোর পরের অংশে আছে। রাহুলের এরপর কি হলো? পরের দিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, চোখ দুটো ফাঁকা, মুখে আতঙ্কের ছাপ। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বিড়বিড় করে বলতো, ও এখনো বাঁশবাগানে দাঁড়িয়ে আছে, ও আমাকে ডাকছে। সিভিয়ার ট্রমা। হ্যাঁ, এরপর থেকে রাহুল আর স্বাভাবিক হয়নি। সারা রাত জানালার দিকে তাকিয়ে থাকত আর মাঝে মাঝে ফিসফিস করে বলতো, ও এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই লক্ষণগুলো কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে চরম মানসিক আঘাত বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সাথে একদম মিলে যায়। পিটিএসডি? হ্যাঁ, মাত্রাতিরিক্ত আতঙ্কের কারণে এরকম স্নায়বিক বৈকল্য ঘটতে পারে। কিন্তু গ্রামীণ লোককথায় এই মানসিক ট্রমাটাকে একটা অতিপ্রাকৃত রূপ দেওয়া হয়। সমাজের চোখে রাহুল পাগল হয়নি, সে অশরীরী শক্তির শিকার হয়েছে। আর ঠিক 1 মাস পর আরেকটা অমাবস্যার রাতে ঘটে সবচেয়ে বড় রহস্য। রাহুল হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ? কিভাবে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে দেখা যায় ঘরে কেউ নেই, শুধু দেয়ালের নখ দিয়ে লেখা, আমি ওর সঙ্গে চলে গেলাম। ওরে বাবা, এটা তো রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা। একদম। আর এরপর থেকেই নাকি গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে ওই বাঁশবাগানের পাশ দিয়ে গেলে নুপুরের শব্দের সাথে সাথে সাদা শাড়ি পরা মহিলার পাশে এক সাদা চুলের ছেলেকেও দেখা যায়। মানে মিথটা আরও বড় হয়ে গেল। হ্যাঁ, সেই ছেলেটা নাকি ফিস ফিস করে ডাকে, একা কেন যাচ্ছ, এসো, আমাদের সঙ্গে এসো। আর এর ফলস্বরূপ গ্রামের মানুষ আজও রাত 12টার পর শ্মশানের দিকে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়। হুম। এই পরিণতি একটা মারাত্মক জিনিস প্রমাণ করে, যে ছেলেটা ভূতের গল্পে অবিশ্বাসী ছিল, সে নিজেই আজ একটা ভূতের গল্পে পরিণত হয়েছে। এই পরিণতি কি প্রমাণ করে যে লোককথাগুলো আসলে এক ধরনের জীবন্ত সত্তা? এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। লোককথার এই জীবন্ত বা প্রবাহমান দিকটাই সবচেয়ে আকর্ষণীয়। সমাজ কিভাবে একটা ঘটনাকে নিজের মতো করে আপডেট করে নেয়, রাহুলের গল্পটা তার একটা নিখুঁত উদাহরণ। মানে যুগের সাথে সাথে গল্পটাও নিজেকে বদলে নিচ্ছে। হ্যাঁ, আগে গ্রামের মানুষকে হয়তো শুধু বলা হতো বাঁশবাগানে যেও না, ওখানে একটা মহিলা থাকে। কিন্তু সেই পুরনো ভয়ে যখন আর কাজ হচ্ছিল না, তখন রাহুলের এই পরিণতিটাকে ওই পুরনো গল্পের সাথে জুড়ে দেওয়া হলো। আচ্ছা, তার মানে রাহুল এখন একটা নতুন সাবধান বাণী। একদম। এখন বলা হয় ওখানে যেও না, গেলে রাহুলের মতো পরিণতি হবে, আর তুমিও ওই অন্ধকারে হারিয়ে যাবে। অর্থাৎ যে ছেলেটা সমাজকে মানতে চায়নি, সমাজ তাকেই ভয় দেখানোর একটা নতুন হাতিয়ারে পরিণত করে ফেলল। সমাজ কি তবে নিজেকে টিকিয়ে রাখার জন্যই নতুন গল্পগুলো তৈরি করে? অনেকটাই তাই। এগুলো গ্রামীণ সমাজকে নির্দিষ্ট শৃঙ্খলায় বেঁধে রাখার এবং বিপজ্জনক স্থান থেকে দূরে রাখার অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। মানুষের মনের নিজস্ব একটা মেকানিজম আছে নিজেকে সুরক্ষিত রাখার,
আর ভয় হলো সেই মেকানিজমের সবচেয়ে কার্যকর প্রোটোকল। এটা একটা দারুণ পয়েন্ট বলেছেন। ভয় হলো সুরক্ষার প্রোটোকল। হ্যাঁ, যখন পুরনো ভয় দুর্বল হয়ে আসে তখন নতুন প্রজন্মের কাউকে সেই ভয়ের আখ্যানে যুক্ত করে মিথ্যিকে আপডেট করে নেওয়া হয়। এই যে রাস্তা বন্ধ করে দেওয়ার প্রথা, এটা প্রমাণ করে যে এই ভূতপ্রেতের গল্পগুলো নিছক বিনোদন নয়। ভয় এখানে শুধু অনুভূতি স্তরে আটকে নেই, তার রীতিমতো মানুষের সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করছে। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার। চাঁদপুরের ওই পুরনো শ্মশান আর বাঁশবাগান শুধুমাত্র একটা ভৌতিক স্থান নয়, এটি গ্রামীণ বাংলার সমাজ, মনস্তত্ত্ব এবং নিয়ম শৃঙ্খলার এক অদৃশ্য রক্ষাকর্তা। একদম ঠিক। সবকটি সোর্স থেকে প্রাপ্ত তথ্য এটাই প্রমাণ করে। প্রাচীন বিশ্বাসকে অবজ্ঞা করার পরিণতি কতটা গভীর হতে পারে, রাহুলের ঘটনা তার এক জীবন্ত দলিল। তবে এই পুরো ঘটনাটা নিয়ে চিন্তা করতে করতে একটা অদ্ভুত প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? রাহুল কি সত্যিই ওই অমাবস্যার রাতে কোনো অতিপ্রাকৃত শক্তির সাথে মিলিয়ে গিয়েছিল, নাকি ভেতর থেকে বদ্ধঘরের সেই অন্তর্ধান এবং দেয়ালে লেখা নখের আছুরের বার্তাটি আসলে অন্য কিছুর ইঙ্গিত দেয়? মানে, আপনি বলতে চাইছেন এর পেছনে মানুষের হাত থাকতে পারে? হ্যাঁ, একবার ভেবে দেখলে বিষয়টা অদ্ভুত লাগে। রাহুল হয়তো চরম মানসিক আঘাতের ফলে ভারসাম্য হারিয়ে ফেলেছিল বা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে গায়েব করে দিয়ে বা তার এই অন্তর্ধানকে কাজে লাগিয়ে কি গ্রামের মানুষই একটা নতুন মিথ তৈরি করল? এতে কিন্তু ভাবার মতো একটা দিক। যাতে ভবিষ্যতে আর কোনোদিন কোনো তরুণ বয়স্কদের বারণ অমান্য করে ওই শ্মশানের দিকে যাওয়ার স্পর্ধা না দেখায়। একটি প্রাচীন লোককথাকে বাঁচিয়ে রাখার জন্য, সমাজের কাঠামো ঠিক রাখার জন্য, সমাজকে মাঝে মাঝে নিজেই বাস্তব জীবনে এমন নতুন গল্প সুপরিকল্পিতভাবে তৈরি করে নেয়, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা অদৃশ্য শেকল হয়ে মানুষের মনকে বেঁধে রাখে, তাই তো? ঠিক তাই। এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আজকের এই গভীর এবং রোমাঞ্চকর বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো তথ্যসূত্র এবং নতুন কোনো রহস্যের সন্ধানে।